সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। দেশে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই, জ্বালানি মজুত আছে 1,93,000 টন। এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জ্বালানি তেলের হাহাকার দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে সুযোগ সন্ধানীরা যুদ্ধের কারণে অমূল্য হয়ে ওঠা এই পণ্য মজুদে অসাধু পন্থা অবলম্বন করছে। এছাড়াও মজুদের সংকট তো রয়েছেই। এমন বাস্তবতায় দেশব্যাপী অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, এখনো জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পারচেজ কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব আমরা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে আমরা হয়তো যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। আশা করছি ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তিনি জানান, এপ্রিল মাসেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। অনেক দূর ভবিষ্যৎ তো আসলে আমি দেখি না, আমরা তো মানুষ, খুব বেশি দূর ভবিষ্যৎ আমরা দেখি না। ফলে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জ্বালানি তেলের পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে জ্বালানি মজুদ রয়েছে 1,93,000 টন। ফলে এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম বাড়ছে না। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুত করে রাখা পেট্রোল ও ডিজেল জব্দ করেছে প্রশাসন। মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা অন্তত 5,375 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11:30টার দিকে সদর থানা পুলিশের একটি বিশেষ দল ফারাবি ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে। এছাড়া ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে মোট 1,50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা 9,100 লিটার ডিজেল জব্দ করা হয়। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। কথা বলছি তার সাথে। অ্যানি, এপ্রিলের জন্য জ্বালানি তেলের দাম সরকার বাড়িয়েছে কিনা এমনটি জানাবেন, এবং যানবাহন চালকদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া কেমন, এবং আজকে পাম্পগুলোর সার্বিক চিত্র কেমন দেখছেন সেটিও জানাবেন। জি নুজহাত, জ্বালানি তেলের দাম বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে গতকাল জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করার কথা ছিল, তবে এখন পর্যন্ত সেই নতুন কোনো তথ্য আমরা পাইনি, দাম বাড়ানোর কোনো তথ্য পাইনি। তবে আমরা যে রাস্তায় যাদের দেখেছি, মোটরসাইকেল আরোহী যারা দেখেছি, চালক যারা আছেন, তাদের মধ্যে কিন্তু এই কথার খবর অনেকটাই ছড়িয়ে গেছে এবং তারা বলছেন যে তারা মনে করছেন, অনেকটা তাদের অভিযোগ বলতে পারেন যে তাদের যে অভিযোগটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে হারে মজুত করা, অবৈধভাবে মজুত করা যে তেলের উদ্ধার যে অভিযান চলছে, সেই খবর তারা বলছেন যে আসলে অনেকেই আছে যারা কৃত্রিমভাবে এভাবে সংকট তৈরি করে রেখেছে মূলত বেশি মুনাফা পাওয়ার আশায়। এবং মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি চালক মালিক এবং অন্যান্য যানবাহনের চালক যারা আছেন, তারা একই কথা বলেছেন, একই অভিযোগ তাদের, যে সরকারকে আরও কঠোর হতে হবে, যারা অবৈধভাবে মজুত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং অভিযান অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে তারা বলেছেন যে বিভিন্ন ফিলিং স্টেশন যারা পাম্প দিচ্ছে না, তারা অভিযোগ এবং ক্ষোভ প্রকাশ করে বলেছেন সেই পাম্পগুলো সরকারের পক্ষ থেকে আসলে বন্ধ করে দেওয়া উচিত। তারা ভাবছেন যে তারা আসলে কৃত্রিমভাবে এই সংকট দেখাচ্ছেন। আর ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ যারা
আছে তারা বলছেন যে তাদের যে পরিমাণ চাহিদা সেই চাহিদা মতো তারা তেল পাচ্ছেন না, আর সে কারণেই তারা গ্রাহক যারা আছেন তাদেরকে ফিরে দিতে হচ্ছে। আমরা এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশনে আছি তার ম্যানেজার যিনি আছেন তার কাছ থেকে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবো। আপনি কি প্রতিদিন আপনার চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা এবং সরবরাহ করতে পারছেন কিনা? না, প্রতিদিন চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। আমরা তেল আমার প্রতিদিন 18,000 20,000 লিটার তেল লাগে, সেখানে আমি 9,000 লিটার তেল পাচ্ছি। তা আমার এই তেলটা বিক্রি করতে আমার রাত 8টা-9টার ভিতরে শেষ হয়ে যায়। তো এই জন্য আমরা খুবই কষ্টে আছি যে আমাদের আরেকটু যদি চাহিদা আরেকটু বাড়ায় দিত তাহলে কিছুটা আমরা এই বিপদ থেকে আমরা লাঘব হইতে পারতাম। এখন এটা থেকে আমরা কবে রেহাই পাবো আমরা নিজেরও জানি না। ডিজেল বা পেট্রোল এসব কি ঘাটতি আছে, চাহিদা মতো পাচ্ছেন না? ডিজেল কোনোটাই না। আমরা ডিজেল তো আগে চেয়ে একটু বাড়ায় দিচ্ছে। কালকে অবশ্য 18,000 লিটার দিয়েছিল, আজকে আবার 13,500 লিটার ডিজেল দিচ্ছে আর 9,000 অক্টেন দিয়েছে। তাহলে আপনি সপ্তাহে কয়দিন আসলে তেল সরবরাহ করতে পারছেন? আজকে দেখছি যে আপনার এখানে আপনি তেল সরবরাহ করতে পারছেন না। আনুমানিক কয়টার দিক থেকে সরবরাহ শুরু করতে পারবেন? 12টা-1টার দিকে আমার গাড়ি আসবে, গাড়ি আসলে আমি তেল বিক্রি করে শুরু করে দেব। আর চাহিদা আমরা পুরো করতে পারতেছি না। আর প্রতিদিনই গাড়ির তেল দিচ্ছে, আমাদের প্রতিদিন দিচ্ছে কিন্তু কম দিচ্ছে তেলটা। হ্যাঁ, তেল দিচ্ছে প্রতিদিনই 9,000, আর ওই ডিজেল হয়তো 13,500 বা 18,000 এইভাবে দিচ্ছে আমাদেরকে ডিজেল। যারা তেল পাচ্ছেন না ফিরে যাচ্ছেন, চালক যারা আছেন, কোনো এরকম অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়েছেন যে তারা ক্ষুব্ধ হয়েছেন বা কোনো ঝামেলা হয়েছে? অনেক প্রতিদিনই এটা নিয়ে যে প্রতিদিনই আমাদের এই ঝামেলাটা আমাদের পোহাতে হচ্ছে। আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের ডিউটি অফিসার এদেরকে তো কলা ধরে নিয়ে যায়। হ্যাঁ, এদেরকে বাইন্ধে রাখো, তারপর তেল সব চলে আসবে, ঠিকই তেল পাওয়া যাবে। এরা তেল করে মজুত করে রাখে এইভাবে, হুমকি ঠুমকি দিয়ে গালাগালি। কোনো বিশেষ করে বাইকাররা তো কোনো নর্মালি কোনো কথা বলে না তারা। আপনাদের এখানে কি আদৌ মজুত করার সুযোগ আছে? না 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 না। আর এখন তো প্রতিদিন কালকে থেকে ট্যাক অফিসার আসতেছেন, আর ম্যাজিস্ট্রেট, তারপর গোয়েন্দা সংস্থা রেগুলারই কম বেশি আসেন প্রতিদিনই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আপনারা যেমনটা শুনছিলেন যে ফিলিং স্টেশনের যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা নিজেরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে তাদের কিছু করার নেই, তারা যদি তেল না পান সেক্ষেত্রে তো আসলে তাদের তেল দেওয়ারও কোনো সুযোগ নেই। তারা তেল পাওয়া সাপেক্ষেই গ্রাহকদের তেল দিতে পারেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার উত্থাপিত এক আলোচনার জবাবে তিনি একথা বলেন। এদিন সংসদে এনসিপির সমালোচনা করেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম পর্বে মুলতবি প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ছাত্র জনতা এই নোটিশকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ফ্যাক্ট ইস্যু সম্পর্কে আমি আজকে বলে ফেললাম। এখন মঙ্গলবারও জাতীয় সংসদে একই আলোচনা তোলেন বিরোধী দলীয় নেতা। দীর্ঘ আলোচনার পর মাসের পর মাস ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন, যে আদেশটি আমি গতদিন সবিস্তারে পড়ে শুনিয়েছি। তার প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংস্কার চায় না বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিউ লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, সূচনা থেকেই অবৈধ। এইবার বক্তৃতায় আসি। মাননীয় স্পিকার, এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল।
এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। যারা বিদ্যমান সংবিধান ছুঁড়ে ফেলতে চান তাদের কড়া সমালোচনা করেছেন বিএনপি জোটের শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন? বলতেন যে এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক। এদিন সংসদে জুলাই আন্দোলনকে বিপ্লব নাম দেওয়ার দাবি তোলে বিরোধী দল। এর জবাব দেন আইনমন্ত্রী। 24 জুলাই সনদটাকে আপনারা বড়জোর তুলনা করতে পারেন 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখার সাথে। আইনমন্ত্রী বলেন, দেশের সব ধরনের সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভিতরেই পরিচালিত হবে। বিচারপতি রিজাইন করে আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজটি পরিচিতি পেয়েছে সাইকেল বালিকাদের বিদ্যালয় নামে। প্রতিষ্ঠানটির অন্তত 5 শতাধিক শিক্ষার্থী প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করে। রোদ, বৃষ্টি কিংবা শীতের কুয়াশা কোনো কিছুতেই আটকাতে পারে না এই সাইকেল বালিকাদের। দল বেঁধে তারা ছুটে চলে মাঠ, ঘাট আর প্রত্যন্ত গ্রামের রাস্তা পেরিয়ে ঠিক সময়ে পৌঁছে যায় স্কুলে। এই চিত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের। গল্পের শুরু আজ থেকে 27 বছর আগে। এই গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাবিহা ফেরদৌস কলি নিজ বাড়ি থেকে প্রায় 16 কিলোমিটার সাইকেলে চড়ে পাকুন্দিয়ার চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজে যেতেন। তাকে অনুসরণ করেই শত শত ছাত্রী আজ বেছে নিয়েছে সাইকেল। আমার খুব ভালো লাগে যখন দেখি যে এখন শত শত মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। তারা এখন বেশ সাহসী হচ্ছে, সমাজ চেঞ্জ হচ্ছে। আমি একজন অভিভাবক হিসাবে গর্ববোধ করি যে আমার বাচ্চা এখানে সাইকেল দিয়ে আসে। সাইকেলটা তো একটা ব্যায়ামও হচ্ছে। সাইক্লিং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, পাশাপাশি মানসিক বিকাশেও ভূমিকা রাখে বলে মনে করেন বিদ্যালয়ের শিক্ষকরা। সাইকেল তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, এটা তাদের মানসিক এবং চারিত্রিক গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। সাইকেল চালিয়ে মেয়েরা স্কুলে আসায় তাদের সময়ও বাড়ছে, পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, রাস্তা চলার ক্ষেত্রে নিরাপত্তাও বৃদ্ধি পাচ্ছে। নারী শিক্ষার প্রসারে এই বিদ্যালয়ে সুনাম রয়েছে, আর সাইক্লিং মেয়েদের শক্তি ও অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। অধিকাংশ শিক্ষার্থীরা রাস্তাঘাটের বেহাল দশা থাকার কারণে সাইকেলই তারা চালিয়ে আসে। সাইকেলই তাদের এখন শক্তি এবং এটাই হলো এখন তাদের অনুপ্রেরণা। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 600 শিক্ষার্থী রয়েছে, যাদের বেশিরভাগই সাইকেলে বিদ্যালয়ে আসা যাওয়া করে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। চুক্তি হোক বা না হোক, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সময়ের মধ্যে ইরান পাল্টা কোনো পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সময়সীমার কথা জানান। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে বলে দাবি করেন ট্রাম্প। এদিকে ইরানের ইস্পাহান প্রদেশের আরেকটি ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে মধ্যপ্রাচ্য সহ উপসাগরীয় অঞ্চলে হামলা চালাচ্ছে তেহরান। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।